গল্পটা শুরু হয় ইয়ন শিয়ন নামে এক বুদ্ধিমান ছেলেকে নিয়ে, যার জীবনে একমাত্র লক্ষ্য হলো পড়াশোনা আর পড়াশোনা। তাই স্কুলে তার কোনো বিশেষ বন্ধু নেই, সে কারোর সঙ্গে বেশি কথা বলতো না, সে সব সময় কানে ইয়ারফোন লাগিয়ে নিজের পড়াশোনা করে যেত। অন্যদিকে তার ক্লাসমেট যার নাম ইয়ংবিন, সেও খুব বুদ্ধিমান, কিন্তু তার সামাজিক জীবন অনেক বেশি অ্যাক্টিভ। তার অনেক বন্ধু, পার্টি আর জীবনে অনেক মজা আছে, কিন্তু পড়াশোনায় সে শিয়নের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারে না। উপরন্তু ইয়ংবিন স্কুলের এক প্রকার গুন্ডা বটে, দুর্বলদের বিরক্ত করা তার পুরনো অভ্যাস। একদিন তার নজর পড়ে শিয়নের উপর। সে ভাবে শিয়ন একদম সহজ সরল একটা ছেলে, তাকে নিয়ে মজা করা ইজি হবে। তাই সে মজা করে শিয়নের গায়ে একটা জুতো ছুঁড়ে মারে এবং শিয়নের সামনে এমন ভান করে বলে যে এটা তার গায়ে ভুলে লেগে গিয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। কিন্তু শিয়ন তখন তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, পরের বার খেয়াল রেখো এরকমটা যেন আর না হয়। কথাটা ইয়ংবিনের ইগোতে হার্ট করে। সে রেগে শিয়নকে উল্টো জবাবে বলে, যদি আবার ভুল হয় তাহলে তাহলে তুই কি করবি? শিয়ন রাগী চোখে তাকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই বেসবল টিম তার ক্লাসরুমে ঢোকে। তারা সুহো নামে এক ছেলেকে খুঁজছিল, কারণ বেসবল টিমের ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড সুহোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখিয়েছিল। ক্যাপ্টেন অভিযোগ করে যে সুহো তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে। এখানে সুহো বেশ রিল্যাক্সড ভাবে তাদের সবাইকে বলে, সে আমার টাইপের মেয়ে না, সে তো শুধু আমার পেছনে লেগেছিল, তাই আমি তার সাথে একটা ডেটে গিয়েছিলাম। কথাটা শুনে ক্যাপ্টেন আরো রেগে যায় আর সুহোকে মারতে আসে, কিন্তু সুহোর জবাব আসে কাজে। সে একা পুরো টিমের হাল খারাপ করে দেয়। সুহো ফাইটিং এ খুবই ভালো ছিল, সে পুরো গ্যাংটাকে একাই সামলে নেয় আর এক ঘুষিতে তাদের লিডারকেও অজ্ঞান করে দেয়। এখানে তাদের লড়াইয়ের কারণে পুরো ক্লাস ভয়ে এক কোণে চলে গিয়েছিল, কিন্তু শিয়ন কাউকে ভয় পেত না। সে সেখানেই বসে থাকে। ফাইটিং এর মধ্যে কোনোভাবে শিয়নের টেবিলে থাকা পেন্সিল ব্যাগটা সুহোর দ্বারা নিচে পড়ে যায়। তো ফাইটিং শেষ হওয়ার পর সে শিয়নের পড়ে যাওয়া জিনিসগুলো তুলে দিয়ে তার কাছে ক্ষমা চায়। তখন শিয়ন সুহোকে বলে, ক্লাসে ফাইট করছো কেন? বাইরে গিয়েও তো এসব করতে পারো। সুহো তার কথাতে হাসে আর তারপর সেখান থেকে চলে যায়। তারপর জানা যায় শিয়নের বাবা একজন অসাধারণ অ্যাথলিট ছিলেন আর তার মা ছিলেন খুবই মেধাবী এবং পেশায় সে একজন টিচার, কিন্তু তারা দুজনই এখন ডিভোর্সড। শিয়ন এখন তার বাবার সঙ্গে থাকে আর মন প্রাণ দিয়ে পড়াশোনা করে, যাতে তার মা তাকে নিয়ে গর্ববোধ করে। পরের দিন সে যখন খুব সকালে স্কুলে যায়, তখন সে দেখে সুহো সেখানে ঘুমাচ্ছে। তারপর সে তার মতো পড়া শুরু করে। সেদিন ফিজিক্যাল টেস্টিং ডে ছিল আর ইয়ংবিন শিয়নকে বুলি করার জন্য ওর পিটির ইউনিফর্মটা ডাস্টবিনে ফেলে দেয়, যাতে শিয়নকে ক্লাস ড্রেস পরেই দৌড়াতে হয়। এখান থেকে শুরু হয় আসল ঝামেলা। ইয়ংবিন আর তার বন্ধুরা শিয়নের অবস্থা দেখে হাসে। শিয়নকে নিয়ে হাসি তামাশা করতে দেখে সুহো ইয়ংবিনের এক বন্ধু লি জনের দিকে এভাবে জুতোটা ছোড়ে এবং আবার তাকে জুতোটা তুলে তার কাছে নিয়ে আসতে বলে। তারপর সে তখন তাদেরকে বলে, তোমরা নিজেরাই তো ভালো অ্যাথলিট নও, তাহলে অন্যকে নিয়ে মজা করছো কেন? সুহো ওদের থেকে বডি আর অ্যাটিটিউড দুটোতেই এত শক্তিশালী যে তার বিপরীতে কেউ কিছু বলতে পারে না। এদিকে শিয়ন বুঝতে পারে যে তার ইউনিফর্মটা ইয়ংবিনের ওই ছেলেরাই সরিয়েছে, তাই সে সরাসরি গিয়ে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে, আমাকে বিরক্ত করা বন্ধ করো। তখন ইয়ংবিনের বন্ধু শিয়নের গলা চেপে ধরে। তখন শিয়ন নিজেকে ছাড়াতে পারে না। এখানে ইয়ংবিন শিয়নকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমাকে সরি বল। কিন্তু শিয়নের বিশেষত্ব হলো যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, সে কখনো কারোর সামনে মাথা নত করবে না। সৌভাগ্যক্রমে ঠিক তখনই সেখানে এক শিক্ষক চলে আসেন। এখানে কি হচ্ছে তা টিচার জানতে চাইলে ইয়ংবিনের বন্ধু সঙ্গে সঙ্গে শিয়নকে ছেড়ে দেয়। তারপর সবাই টিচারকে বলে, আমরা তো শুধু এখানে মজা করছিলাম। আর শিয়নও তখন একই কথা বলে, কারণ সে ইয়ংবিনদের সঙ্গে এক্সপেল হতে চায়নি। তারপর স্কুল শেষ হওয়ার পর শিয়ন বাড়ি চলে আসে আর কিছু খেয়ে আবার পড়াশোনা করতে বসে। শিয়ন তার ঘরে পড়াশোনায় ব্যস্ত ছিল। তখন তার বাসার ডোরবেল বেজে ওঠে। দরজা খুলতে সে দেখে সুহো এসেছে। সে এখন ডেলিভারি বয়ের কাজ করছে। এখানে শিয়ন তাকে বলে, আমি তো কিছুই অর্ডার করিনি। তখন রিচেক করার পর সুহো জানতে পারে যে সে ভুল অ্যাড্রেসে চলে এসেছে, কিন্তু এখানে সুহো এখনই ফিরে যায় না। সে শিয়নকে বলে, যেহেতু আমি এসেই গেছি তাই আমাকে এক গ্লাস পানি খাওয়াও। সে কোনো দ্বিধা ছাড়াই পানি খেতে শিয়নের বাসার ভিতরে ঢুকে যায়। শিয়ন তো একটু গম্ভীর স্বভাবের ছেলে ছিল। সে তখন তাকে বলে, কেন? সুহো বলে, মানে কি? পানি খেতে চেয়েছি, এর আবার কেন কি? এখানে সুহো বেশ ফ্রেন্ডলি হয়ে শিয়নের সঙ্গে কথা বলে। এরপর পানি খেয়ে তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে আসে এক নতুন ছাত্র, বমসক, যে একজন বড় রাজনীতিবিদের ছেলে। প্রথম দিনে ইয়ংবিন আর তার বন্ধুরা তার সাথে কথা বলতে আসে, কিন্তু তারা যখন কথা বলছিল তখন তারা বসেছিল শিয়নের সিটে। শিয়ন এসে স্পষ্টভাবে তাদেরকে বলে, সিটটা খালি করে দাও, এটা আমার সিট।
ইয়ংবিনের শুধু একটা সুযোগের দরকার ছিল শিওনকে মারার। শিওনও নিজের কলম তুলে নেয় আর লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু দূরে বসে থাকা সুহো তাদের বলে, এত আওয়াজ কেন এখানে? দেখছো না আমি এখানে ঘুমাচ্ছি? সুহোকে দেখে ইয়ংবিন তখন আর শিওনকে কিছুই বলতে পারে না। সন্ধ্যায় ইয়ংবিন তার বন্ধুদের নিয়ে ডিস্কোতে পার্টি করছিল। শিওনের সাহস ভাঙতে ইয়ংবিন আর তার বন্ধুরা ঠিক করে যে শিওনকে নিয়ে শুধু মজা করা বা অপমান করা যথেষ্ট নয়, এবার তারা আঘাত করবে তার সবচেয়ে বড় শক্তিতে, অর্থাৎ শিওনের পড়াশোনায়। তাদের নতুন প্ল্যান ছিল শিওনকে ড্রাগস দেওয়া আর তার পরীক্ষায় তাকে ডিস্ট্রাক্ট করা, যাতে তার আত্মবিশ্বাস ভেঙে যায়। এজন্য ইয়ংবিন কিছু ড্রাগস অর্ডার করে তার কাজিন ইয়ং এর কাছ থেকে। তবে সে তার কাজিনের থেকে জেনে নেয় এই ড্রাগস কোথায় কিভাবে ব্যবহার করলে কি অবস্থা হয়। তার কাজিন ইয়ং বলে, ঘাড়ে লাগালে নেশা কম হবে, শুধু মাথা একটু ঘুরবে আর চক্কর আসতে পারে। এটা বলে ইয়ং আবার তাকে জিজ্ঞাসা করে, কেন, কিছু হয়েছে নাকি? কিন্তু ইয়ংবিন ইয়ংকে কিছুই বলে না। তখন ইয়ং তাকে বলে, ইয়ংবিন, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না, তাই ঝামেলা থেকে দূরে থাকো। কিন্তু ইয়ংবিন তার কথা শোনে না। সে এই নোংরা কাজে তাদের সাথে বোমসুককেও জড়িয়ে ফেলে। বোমসুকের উপর তারা চাপ সৃষ্টি করে আর তাকে হুমকি দেওয়া হয়, যদি সে তাদের সাহায্য না করে তাহলে আগের স্কুলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সে সবাইকে বলে দিবে। মানে বোমসুক যে স্কুল থেকে এসেছে সেই আগের স্কুলে তাকে বুলি করা হতো, তাই সে তাদের থেকে বাঁচতে এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। ইয়ংবিন তাকে এভাবে ব্ল্যাকমেল করায় বোমসুক ভয়ে তাদের এই কাজ করতে রাজি হয়ে যায়। বোমসুক শিওনের পরীক্ষার মাঝখানে তার শরীরে একটা ফেন্টালিন ড্রাগ লাগিয়ে দেয় আর শিওনকে বলে যে ওখানে মশা বসেছিল, তাই আমি এমন করেছি। এটা শুনে শিওন কিছুই বলে না, কিন্তু শিওন জানতো না যে এখন একটা ড্রাগ তার ঘাড়ে লাগানো হয়ে গিয়েছে। পরীক্ষার মাঝখানে হঠাৎ শিওনের মাথা ঘুরতে শুরু করে। সে ওয়াশরুমে আসে আর নিজের মুখ ধোয়। তারপর কিছুক্ষণ পর সে ক্লাসে ফিরে এসে চুপচাপ বসে পড়ে। তখন সে নিজের গলায় সে ড্রাগস লাগানো অবস্থায় খুঁজে পায়। এটা দেখে সে সব বুঝে যায় আর তারপর সে নিজেকে অনবরত থাপ্পড় মারতে শুরু করে। এটা দেখে পুরো ক্লাস হতবাক হয়ে যায় আর ভাবে যে শিওন নিজেকে এভাবে মারছে কেন। কিন্তু ততক্ষণে পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে। যখন পরীক্ষা শেষ হয় আর সে তার উত্তরপত্রের দিকে তাকায়, সে দেখে শুধু একটাই ভুল হয়েছে। হ্যাঁ, একটাই, কিন্তু এটাই যথেষ্ট ছিল তার জন্য। সে ভেতর থেকে কেঁপে ওঠে, রাগে আগুনে জ্বলে ওঠে। সে রাগে বোমসুকের দিকে তাকায় আর বোমসুক শিওনের তাকানোতে ভয় পেয়ে যায়। তারপর আসে এক বিস্ফোরক মুহূর্ত। শিওন, যাকে এতদিন কেবল শান্ত পড়ুয়া ছেলে বলে মনে করা হতো, সেই ইয়ংবিনকে প্রচন্ড ভাবে পেটায়। সায়েন্সের ব্যবহার করে শিওন ইয়ংবিন আর তার বন্ধুদের ওপর হামলা করে বসে। সে ইয়ংবিনের দিকে জোরে একটা বই ছোড়ে আর ইয়ংবিনের বন্ধুর হাতের দিকে কলম ঢুকিয়ে দেয়। তারপর শিওন ইয়ংবিনকে ধরে কন্টিনিউয়াসলি পেটানো শুরু করে আর পুরো ক্লাস এটা দেখে শকে চলে যায়। এখানে শিওন ইয়ংবিনকে এতটাই মারতে থাকে যে এক সময় ইয়ংবিনের নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে আর বলে, আমি তোকে বলেছিলাম না আমার থেকে দূরে থাক। শিওন তাকে মেরে মেরে অজ্ঞান করতেই যাচ্ছিল, তখনই সেখানে সুহো মাঝে এসে পড়ে আর বলে যে এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু শিওনের চোখ তখনও রাগে জ্বলছে। সে এখন সুহোর দিকে রাগে চোখে তাকিয়ে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু তাদের দুজনের লড়াই বেশিক্ষণ চলে না। ক্লাসে তাদের টিচার চলে আসে। তখন সুহো শিওনকে বাঁচানোর জন্য টিচারকে বলে, এরা দুজন আমার বন্ধু ছিল আর ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে আমি ওদের আলাদা করছিলাম। এখানে সুহো শিওনকে বলে টিচারকে সরি বলতে, কিন্তু এসবের কোনো কাজ হয় না। এরপর তাদের টিচার রাতে শিওনকে নিয়ে হাসপাতালে যায়। এই লড়াইয়ের ইতি তো টানে, কিন্তু এই সংঘর্ষের ফলাফল ছিল যে ইয়ংবিনের নাক ভেঙে যায় এবং তার মা স্কুলে এসে শিওনকে স্কুল থেকে বহিষ্কারের দাবি করে। কিন্তু শিওন খুব শান্তভাবে বলে, ম্যাডাম, আপনার ছেলে স্কুলে ড্রাগস এনেছে, কাকে বহিষ্কার করা উচিত এটা আপনি ঠিক করুন। সে এটার প্রমাণ তাদের সামনে রাখে। প্রমাণ দেখে ইয়ংবিনের মা চুপ হয়ে যায়। তারপর টিচার ইয়ংবিনের মাকে বুঝিয়ে বলে, যদি আপনি পুলিশে অভিযোগ করেন তাহলে আগে ইয়ংবিনকে জেলে যেতে হবে, তাই ভালো হবে যদি ইয়ংবিন নিজের ট্রান্সফার অন্য স্কুলে করিয়ে নেন। ইয়ংবিনের মা বুঝতে পারে যে এখন ঘটনাটা উল্টে যেতে পারে, তাই সে তার সব অভিযোগ সরিয়ে নেয়। এখানে ইয়ংবিনও এসব কিছু শুনছিল, তাই তখন তার ভিতরে শিওনের প্রতি রাগ আরো বেড়ে যায়। এখানে শিওন যখন রাতে বাড়ি ফিরে তখন তার বাবা তার মুখে থাকা আঘাতের দাগ দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু শিওন তখন তাকে কিচ্ছু বলে না। সে বলে যে সে শুধু পড়ে গিয়েছিল, কিন্তু আসলে তার মাথায় তখনও সেই সব চিন্তা ঘুরছিল। পরের দিন ইয়ংবিনের বন্ধুরা প্রতিশোধ নেওয়ার কথা ভাবে এবং শিওনকে স্কুল শেষে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু শিওন তখন তাদের বলে, অপেক্ষা করছো কেন, এখনই এটা মিটিয়ে ফেলি। সবাই বাথরুমের দিকে যায়,
যেখানে স্কুলের সবাইকে বাইরে রেখে শুধুমাত্র ইয়ংবিনের দুই বন্ধুকে নিয়ে শিউন দরজা বন্ধ করে দেয়। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল না লড়াই করার, এটা ছিল তার মাইন্ড গেম। সে শুধু তাদের মনে একটু ভয় তৈরি করতে চেয়েছিল, যাতে পরের বার কেউই তার সামনে দাঁড়ানোর সাহস না পায়। সে আবার নিজের কলম বের করে, আর এটা দেখে ইয়ংবিনের দুই বন্ধুর আগের দিনের মার খাওয়ার কথা মনে পড়ে যায়। তারপর শিউন তাদের বলে, এই ঝগড়াটা এখানেই শেষ করি। এরপর শিউন বাইরে চলে যায়। এখন ক্লাসে তার একটা ইমেজ তৈরি হয়েছে, দুর্বল কিন্তু বুদ্ধিমান হিরো। হাসপাতালে ইয়ংবিন তার কাজিন ইয়ংকে ফোন করে, কারণ সে শিউনকে শায়েস্তা করার জন্য তাকে ভাড়া করতে চায়। অন্যদিকে রাতে যখন শিউন নিজের বাড়িতে ফিরছিল, তখন সে রাস্তায় সুহোকে দেখে, যে ডেলিভারি দিতে যাচ্ছিল। আর তখন সুহো শিউনের সঙ্গে কথা বলে। শিউন সুহোকে সরি বলে, কারণ শিউন অকারণে সেদিন সুহোর সঙ্গে লড়াই করতে শুরু করেছিল। এখানে সুহো বলে, আমি তোর সরি তখনই অ্যাকসেপ্ট করব যখন তুই আমাকে ট্রিট দিবি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সুহো বিভিন্ন জায়গায় গিয়ে ডেলিভারি দিতে যায়, আর শিউন বাড়ি ফিরে পড়াশোনা করতে শুরু করে। এখানে সুহো অনেক রাত পর্যন্ত নিজের ডেলিভারি পার্ট টাইম কাজ চালিয়ে যায়, আর তারপর স্কুলে এসে নিজের ক্লাসে ঘুমিয়ে পড়ে, যাতে সকালে ক্লাসে আসতে দেরি না হয়। তারপর খুব সকালে যখন শিউন ক্লাসে আসে, তখন সে আলো আসার জন্য ক্লাসের জানালাটা আজ আর খোলে না, যাতে সুহোর ঘুম নষ্ট না হয়। এরপর লাঞ্চ টাইমে শিউন সুহোর কাছে যায়, আর তাকে ঘুম থেকে জাগিয়ে ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবারের ট্রিট দেয়। সঙ্গে তারা দুজন একটু কথাবার্তাও বলে। এখানে আমরা জানতে পারি যে সুহো তার দাদির সঙ্গে থাকে। পরের সিনে আমাদের একটা ছেলেকে দেখানো হয়, যে একটি বেটিং অ্যাপে তার সমস্ত টাকা হারিয়ে ফেলে। আর তারপর সেই ছেলে গিয়ে দেখা করে ইয়ং আর একটা মেয়ে ইয়ঙ্গায়ের সঙ্গে, যাদের সঙ্গে সে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে, আর তাদের কাছ থেকে টাকা ধার নেয়, যাতে সে আবার সেই বেটিং অ্যাপে জিততে পারে। এরপর ইয়ংবিনের সঙ্গে দেখা করে। স্কুল ছুটির সময় ইয়ংবিন আগেই শিউনের জন্য অপেক্ষা করছিল, সাথে কিছু গুন্ডা নিয়ে। স্কুল শেষ হওয়ার পর বমসক শিউনের কাছে আসে। সে শিউনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিউন স্পষ্টভাবে তাকে বলে দেয়, তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই, আর আমার সঙ্গে বন্ধুত্ব করারও দরকার নেই। এটা বলে শিউন ওখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার পথে তাকে আটকায় ইয়ংবিনের লোকেরা। শিউনকে পেটানোর জন্য তারা তাকে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। বমসক তখন এসব দেখে সময় নষ্ট না করে তখনই সুহোকে জানাতে দৌড় দেয়। সুহো তখনও ক্লাসে ঘুমাচ্ছিল। বমসক তাকে জাগিয়ে এসব জানালে সুহো প্রথমে রাজি হয় না তাদের মারতে যেতে। সে বলে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু তখন বমসক তাকে টাকা অফার করে। এতে সুহো রাজি হয়ে যায় প্রথমেই, এবং দুজনে শিউনকে সাহায্য করার উদ্দেশ্যে বের হয়। এদিকে শিউনের ওপর অ্যাটাক চলছে, কিন্তু সে এতই বুদ্ধিমান যে সে একটা পরিকল্পনা করে পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে যেতে। তার পরিকল্পনা সফল হয়, এবং সে একে একে সবাইকে ফাঁদে ফেলে দেয়। কিন্তু ইয়ংবিনের কাজিন, যে সত্যি খুব শক্তিশালী, সে আবারও উঠে দাঁড়ায় এবং তাকে আক্রমণ করতে যায়। একটা সময় শিউন পুরোপুরি হেরে যায়। তখন ইয়ংবিনের পরের লক্ষ্য ছিল শিউনের হাত। হ্যাঁ, সে চেয়েছিল তার হাত ভেঙে দিতে, যাতে সে আর কখনো লিখতে না পারে বা পড়তে না পারে। কিন্তু ঠিক সেই সময় একজন হিরোর এন্ট্রি হয়। এই হিরো আর কেউ নয়, সুহো। সুহো এসে সেই তিনজনকে কিক মেরে শিউনকে তাদের থেকে ছাড়িয়ে নেয়, আর লড়াই শেষ করে শিউনকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ইয়ং তখন মাঝখানে এসে সুহোর সঙ্গে লড়াই শুরু করে, আর এই সুযোগের সৎ ব্যবহার করে ইয়ংবিন নিজের বন্ধুদের নিয়ে আবার শিউনকে মারতে থাকে। এখানে সুহো আর ইয়ং এর মধ্যে সমান সমান লড়াই চলছিল, আর এরই মধ্যে সুহো দেখে যে ইয়ংবিন শিউনের মাথায় বোতল দিয়ে মারতে যাচ্ছে। তখন সুহো তাকে আটকাতে যায়, কিন্তু ইয়ং সুহোকে যেতে দেয় না। ইয়ংবিন শিউনের মাথায় বোতল মারার ঠিক আগে বমসক এসে শিউনকে বাঁচিয়ে ফেলে। যখন ইয়ংবিনের কাজিন দেখে যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সে হাল ছেড়ে দেয় এবং বলে, লড়াই এখানেই শেষ। তারপর সে তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়, ইয়ংবিনকে একাই ফেলে রেখে। এরপর শিউন ইয়ংবিনকে বলে, এই লড়াই এখানেই শেষ করো, না হলে এর পরিণাম ভালো হবে না। এটা বলে ওরাও তিনজন সেখান থেকে চলে যায়। এরপর সুহো বমসক আর শিউনকে নিয়ে নিজের সঙ্গে এক রেস্টুরেন্টে আসে, আর এই রেস্টুরেন্টে সুহো কাজ করে। সুহো বলে, এখন যেহেতু আমি তোমাদের জন্য দেরি করেছি এখানে আসতে, তাই তোমাদের দুজনকে আমার কাজে সাহায্য করতে হবে। সুহো শিউন আর বমসকের কাছ থেকে নিজের কাজের সাহায্য নেয়। তারপর আর কি, ওরা দুজন সুহোকে কাজে হেল্প করে। কাজ শেষে তারা তিনজন একসাথে বসে রাতের খাবার খায়। আর এখানে শিউন সুহোকে জিজ্ঞাসা করে, তুমি দুই জায়গায় কাজ করো নাকি? এটার উত্তরে সুহো বলে, আমি ডেলিভারি কাজ সপ্তাহে মাত্র 3 দিনই করি।
তখন বোমসুক শিওনের কাছে ক্ষমা চায় আর জানায় যে ইয়ংবিন তাকে হুমকি দিয়েছিল, সে এসব কিছু নিজে ইচ্ছে করে করেনি। এখানে শিওন বোমসুককে কিছুই বলে না। তারপর কথা বলতে বলতে সুহো শিওনকে নিজের হাত দিয়ে খাইয়ে দেয় এবং প্রথমবার শিওনের জীবনের বন্ধুত্বের অনুভূতিটা সম্পূর্ণভাবে জেগে ওঠে। এরপর রাতে বোমসুক সুহোর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে থাকে আর তাকে ফলোও করে, এই আশায় যে হয়তো এখন সুহো আর শিওন তার ভালো বন্ধু হয়ে যাবে। ওদিকে আমরা শিওনকেও দেখি, যে প্রথমবার নিজের মায়ের লেকচার শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, কারণ আজ প্রথমবার সে অনুভব করেছিল বন্ধুরা থাকা কেমন লাগে। কিন্তু অন্যদিকে এখনো একটা টুইস্ট ছিল, সেই গুন্ডারা যারা শিওনকে মেরেছিল আসলে তারা নিজেরাই আরেকটা বড় মাফিয়ার শিকার ছিল। এই বড় মাফিয়া গ্যাং এর লিডার ছিল গিলসুক, যে জোর করে ইয়ংগাই আর তার বন্ধুদের দিয়ে কাজ করায়। এখানে গিলসুক যখন দেখে যে ইয়ং অন্য কারোর জন্য লড়াই করতে যেয়ে নিজে মার খেয়ে এসেছে, তখন সে রেগে গিয়ে ইয়ংকে এতটাই মারে যে তার হাত ভেঙে ফেলে। এদিকে বোমসুক আর সোহো শিওনকে নিজেদের সঙ্গে পড়াশোনা করার কথা বলে গেম খেলতে নিয়ে আসে, যেখানে শিওন তাদের সঙ্গে গেম খেলে খুব মজা পায়। এরপর সোহো তাদের বলে যে চলো একটা ড্রিঙ্কস করে আসি, কিন্তু শিওন যেতে মানা করে দেয় আর বলে আমার পড়াশোনা করতে যেতে হবে। কি আর করার, সোহো আর বোমসুক একাই ড্রিঙ্কস করতে চলে যায়। ওদিকে ইয়ং হাত ব্যান্ডেজ করার পর ইয়ংবিনকে দেখা করতে ডাকে, আর এখানে গিলসুক এখন ইয়ংবিনের সঙ্গে দেখা করে তাকে একটা কোনো কাজ করতে বলে। এদিকে বৃষ্টির মধ্যে এক দোকানে শিওন সেই মেয়ে ইয়ংগাইকে দেখে, যে তখন দোকান থেকে এইভাবে লিপস্টিক চুরি করছিল। এদিকে ইয়ংগাই শিওনকে দেখে চিনে ফেলে। তখন দোকানের মালিকের হাত থেকে বাঁচার জন্য ইয়ংগাই শিওনকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে তার সাহায্যে দোকান থেকে বেরিয়ে যায়। শিওনের এতে কিছুই যায় আসে না, সে নিজের ছাতা নিয়ে তৎক্ষণাৎ ওকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে নেয়। তখন ইয়ংগাই জোর করে তার কাছে আসে আর বলে আমার কাছে ছাতা নেই, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও প্লিজ। কিন্তু বাড়ি যাওয়ার বদলে সে শিওনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর শিওনকে সেখানে বসিয়ে রেখে খেতে শুরু করে। এখানে ইয়ংগাই প্রথম দেখাতে শিওনকে পছন্দ করে ফেলে, সে শিওনের ফোনে নিজের নাম্বারও সেভ করে দেয়। এখানে ইয়ংগাই সেই দিনের মারামারির জন্য শিওনের কাছে ক্ষমা চায় আর বৃষ্টি থামার পর শিওনকে বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ং আর তার বন্ধু এক ছেলের কাছ থেকে টাকা নিতে গিয়েছিল, কিন্তু সেই ছেলেটার কাছে টাকা ছিল না, তাই সেই ছেলেটা তাদের নিজের মায়ের গাড়ির চাবি দিয়ে দেয়, যেটা নিয়ে এখন ইয়ং গিলসুকের কাছে আসে। গিলসুক তখন এক ছেলেকে ধার দেওয়া টাকা ফেরত না দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। গিলসুক বলে যদি তুই 3 দিনের মধ্যে টাকা ফেরত না দিস তাহলে আমি তোর মা বাবাকে তোর সামনে মেরে ফেলবো আর তোর ঘরটাও জ্বালিয়ে দিব। তখন ইয়ং এসে তাকে সেই ছেলেটার গাড়ি চাবি দেয়, সেটা দেখে গিলসুক বেশ খুশি হয়। এর পরের দিন যখন ইয়ংবিন নিজের পুরনো স্কুল থেকে নিজের জিনিসপত্র নিতে গিয়েছিল, তখন সেখানে সে শিওন, বোমসুক আর সুয়োর সঙ্গে দেখা করে আর বলে তোমরা শুধু আমার উকিলের কাছে এতটুকুই বলে দিও যে ওই দিনের ড্রাগস গুলো আমার ছিল না, তাহলে আমি জেলে যাওয়া থেকে বেঁচে যাব। ইয়ংবিন তখন শিওনকে অনেক করে অনুরোধ করে। শিওনের মন নরম, তাই সে ইয়ংবিনের কথা মেনে নেয় আর তার সঙ্গে উকিলের কাছে যেতে রাজি হয়ে যায়। কিন্তু ইয়ংবিন তাদের 3 জনকে ঠকিয়ে গিলসুক আর বাকিদের কাছে নিয়ে আসে। তখন তাদের মধ্যে শিওন সেই মেয়ে ইয়ংগাইকেও দেখে। তখন গিলসুক তাদের 3 জনকে বলে দেখো তোমরা নিজেদের মধ্যে ফাইটিং করে ইয়ং এর হাত ভেঙে দিয়েছো আর এই জন্য আমার অনেক খরচা হয়েছে, তাই আমি তোমাদের 3 দিনের সময় দিচ্ছি, আমাকে 15 মিলিয়ন ওয়ান এনে দাও, তবেই আমি এই কেসটা বন্ধ করব। শিওন আর বাকিরা বুঝে যায় যে গিলসুক মিথ্যে বলছে। শিওন বলে তোমার কাছে এর কোনো প্রমাণ আছে যে আমরা এটা করেছি? তখন গিলসুক বলে আমি টাকার জন্য মানুষ মারতে পারি আর তোমাদেরও মারতে পারি। গিলসুক তখন এখানে সুয়োর হাতের এক জায়গায় ছুরি দিয়ে একটু কেটে দিয়ে একটা ছোট্ট ট্রায়াল দেখিয়ে বলে তোমাদের হাতে এখন মাত্র 3 দিন সময় আছে। এটা বলে সে নিজের লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। এখন এর পর থেকে গিলসুক প্রতিদিন এই 3 জনের উপর নজর রাখতে শুরু করেছে। গিলসুকের ছেলেরা সর্বত্র তাদের 3 জনকে অনুসরণ করতে থাকে। এতে বিরক্ত হয়ে শিউন এখন সেই মেয়ে ইয়ংগাইকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। সে নিজের ভেষ বদলে ইয়ংগাইয়ের সাথে দেখা করে। শিওন এখানে ইয়ংগাইকে জিজ্ঞাসা করে আসলে গিলসুক কে আর সে কি করে। এতে ইয়ংগাই বলে আমরা সবাই এতিম ছিলাম, কিন্তু এই গিলসুক আমাদের থাকার জন্য ঘর আর খাওয়ার জন্য খাবার দিয়েছিল, যার বদলে সে আমাদের দিয়ে অনেক অন্যায় কাজ করিয়ে নেয় আর সে খুব ডেঞ্জারাস একটা মানুষ। সে সত্যি টাকার জন্য মানুষ মারতে পারে, তাই তোমাদের উচিত তাকে টাকা দিয়ে দেওয়া। কিন্তু শিওন বুঝে যায় যে টাকা দেওয়ার পরও এই গিলসুক তাদের ছাড়বে না, পরে সে তাদের কাছ থেকে আরো টাকা আদায় করবে, যেমনটা সে ইয়ং আর ইয়ংগাইয়ের কাছ থেকেও করেছে।
ওদিকে বোমসুক চুপচাপ নিজের বাবার ঘড়ি চুরি করে আর পরের দিন বোমসুক শিওন আর সুহোকে সেই ঘড়ি বেচে পাওয়ার টাকাগুলো দেখায় আর বলে এখানে 15 মিলিয়ন ওয়ান আছে, আমরা গিলসুককে এটা দিয়ে বিষয়টা এখানেই শেষ করে দিই। কিন্তু যখন সুহো আর শিওন জানতে পারে যে বোমসুক নিজের বাবার ঘড়ি বেচে এই টাকা এনেছে, তখন সুহো তার উপর ভীষণ রাগ করে আর তাকে বলে টাকাটা ফেরত দিয়ে ঘড়িটা তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে। একই সঙ্গে শিওনও বলে আমি একাই সবকিছু সামলে নেব, আমি পুরো প্ল্যান করে ফেলেছি। শিওন তাদের জানায় যে গিলসুক বাচ্চাদের ফাঁসিয়ে তাদের দিয়ে ড্রাগস বিক্রি করায় আর পাশাপাশি গিলসুক আর তার বন্ধু মিলে ফ্রি মানি নামে একটা ওয়েবসাইটও চালায় যেখানে হাই স্কুলের সব বাচ্চারা জুয়া খেলে আর এই ওয়েবসাইট থেকে স্টুডেন্টরা শুরুতে ভালো অঙ্কের টাকা পায়। এর ফলে তাদের এক সময় নেশা ধরে যায় এর প্রতি, কিন্তু পরে তাদের আর কোনো লাভ হয় না কারণ গিলসুক পার্টনারই ওই ওয়েবসাইট চালায় আর গিলসু যার কাছে সব সদস্যের তথ্য থাকে। যখন স্টুডেন্টরা সব টাকা হেরে যায় তখন গিলসুক তাদের টাকা ধার দেয় যেন পরে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি টাকা আদায় করতে পারে। আর যখন স্টুডেন্টরা তার টাকা সময় মতো ফিরিয়ে দিতে পারে না তখন তারা নিজেদের বাবা মায়ের জিনিসপত্র চুরি করে বন্ধক রাখে, যেগুলো ব্যবহার করে গিলসুক ওই স্টুডেন্টদের বাবা মার কাছ থেকে টাকা আদায় করে আর এই সব কিছু রেকর্ড সে নিজের লকারে রেখে দেয়। শিওন বলে যদি আমরা তার লকার অব্দি পৌঁছাতে পারি আর তার সব কাগজপত্র পুলিশকে দিয়ে দিতে পারি তাহলে গিলসুর বাঁচার কোনো সুযোগই থাকবে না। এটা শুনে সুহো শিওনকে বলে তুই এসব জানলি কিভাবে, কিন্তু শিওন তাদের এই ব্যাপারে কিছুই বলে না। এরপরে তিনজন আবার স্কুলের বাইরে গিলসুক আর তার লোকজনদের দেখতে পায়। সুহো একটা আইডিয়া দেয়, সে বলে আমি একাই গিলসুকের আস্তানায় যাব আর তোমরা পেছন থেকে পুলিশ নিয়ে আসবে। এরপর সুহো গিলসুক কাছে যায় আর বলে আমার কাছে টাকা আছে, কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমার জুয়ার ওয়েবসাইটের জন্য আমার কাছে একটি দারুণ আইডিয়া আছে যেটা করলে তুমি আরো বেশি লাভবান হবে। এটা শুনে গিলসুক অবাক হয়ে যায় আর বলে এটা তুই কিভাবে জানলি। এরপর গিলসুক সুহোকে নিজের সঙ্গে নিয়ে যায়, কিন্তু ইয়ঙ্গাই বলে আমরা এখানেই থাকি, বাকিদের নিয়ে আসি। এরপর গিলসুক ওখান থেকে সুহোকে নিয়ে চলে যায়। ইয়ঙ্গাই সঙ্গে সঙ্গে শিওনের কাছে আসে আর বলে পুলিশ কোথায়। শিওন জানায় পুলিশ সরাসরি গিলসুকের আস্তানায় যাবে। এটা শুনে ইয়ঙ্গাই তাকে আস্তানা ঠিকানা বলে দেয়। ঠিকানা জানার পর বোমসুকও সঙ্গে সঙ্গে সুহোকে বাঁচাতে ট্যাক্সি নিয়ে সেখানে যেতে থাকে। শিওন তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু বোমসুক শোনে না। তার কাছে সুহোকে ওখানে একা যাওয়াটা সেফ মনে হচ্ছিল না। এরপর শিওন সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতে যায়। তখন ইয়ঙ্গাইকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি চলছে। এতে ইয়ঙ্গাই বলে তারা গিলসুককে ধরিয়ে দিতে যাচ্ছে আর আমি তাদের সাহায্য করছি যাতে আমরা চিরদিনের জন্য গিলসুকের এই ড্রাগস ব্যবসা থেকে বেরিয়ে আসতে পারি। ওদিকে গিলসুক এখন সুহোকে নিয়ে নিজের আস্তানায় পৌঁছে যায় আর সুহো খুব চতুরতার সঙ্গে নিজের স্মার্ট ওয়াচের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় শিওনকে। সে গিলসুকের আস্তানার বাড়ির গেটের রং জানিয়ে দেয়। এরপর গিলসুক সুহোকে ভেতরে নিয়ে যায় আর সুহোকে একটা চেয়ারে বসিয়ে হঠাৎ চেয়ারের সঙ্গে বেঁধে খুব মারধর করে কারণ তার আগে থেকে সুহোর ওপর সন্দেহ হয়েছিল। তারপর সুহোর ফোনে মেসেজ দেখে গিলসুক জানতে পারলো যে সুহোর ফ্রেন্ডরা পুলিশ নিয়ে আসছে এখানে। এটা দেখে গিলসুক অনেক রেগে যায়। সে তৎক্ষণাৎ সব প্রমাণ লুটপাট করতে যেতে শুরু করে। তখনই বোমসুকও টাকা নিয়ে গিলসুকের কাছে চলে আসে আর বলে আমার বন্ধুকে ছেড়ে দাও, আমি তোমাকে টাকা দেব। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গিলসুক বোমসুককেও সঙ্গে নিয়ে যায়। এরপর যখন শিওন পুলিশ নিয়ে আসে এখানে তখন এই বাড়িতে কেউ ছিল না এবং কেউ তখন দরজা খুলেনি। তাই পুলিশ অফিসাররা এখান থেকে চলে যায় কারণ তারা বেআইনি ভাবে একটা স্কুল স্টুডেন্টের কথা মতো কোনো স্টেপ নিতে পারে না। কিন্তু শিওন তখন জানালা ভেঙে ঘরের ভেতরে আসে যেখানে সে মেঝেতে রক্ত দেখে বুঝে যায় যে এটা সুহোর রক্ত, মানে সুহোর সাথে এখানে খারাপ কিছু হয়েছে। তারপর শিওন দেখে যে গিলসুক সব প্রমাণ নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। ওদিকে গিলসুক বোমসুক আর সুহোকে বেহুশ করে কোথাও নিয়ে যাচ্ছিল। তারপর গিলসুক ইয়ংকেও কল করে কারণ সে বুঝে গিয়েছিল যে ইয়ঙ্গাই এবং ইয়ং এই তিনজনের পাশে দাঁড়িয়েছে। তাই গিলসুক তৎক্ষণাৎ তাদের দুজনকেও একটি জায়গায় আসার জন্য বলে। গিলসুক কথা শুনে ইয়ং বুঝে যায় যে এখন কি হতে চলেছে। তাই সেই ইয়ঙ্গাইকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে তুমি কয়েকদিনের জন্য এই শহর থেকে দূরে চলে যাও। এরপর সে একাই গিলসুর কাছে যেতে শুরু করে। তখন শিওনও ইয়ঙ্গাইকে কল করে। তখন ইয়ঙ্গাই তাকে জিজ্ঞাসা করে যে সেখানে কি হয়েছে, তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে নাকি নয়।
এতে শিওন বলে যে গিলসুক সব প্রমাণ সহ সুহোকে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এটা শুনে ইয়ঙ্গাই বুঝে যায় যে ইয়ং গিলসুর কাছেই যাচ্ছে। তাই ইয়ঙ্গাই সঙ্গে সঙ্গে শিওনকে তার লোকেশন দিয়ে সেখানে আসার জন্য বলে, আর বলে এবার পুলিশ ছাড়া যেও না, না হলে আমরা সবাই মারা খাবো। এরপর ইয়ঙ্গাই ও ইয়ং এর সঙ্গে গিলসুকের কাছে যেতে শুরু করে। শিওন এখন লোকেশন পেয়ে গিয়েছে, তাই সে সেই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পর ইয়ঙ্গির সঙ্গে গিলসুকের কাছে আসে। গিলসু সুহোক আর বোমসোকে এখানে বেঁধে রেখেছিল। কিছু সময় পর শিওনও একই জায়গায় পৌঁছে এবং সে এখানে দাঁড়ানো গাড়িগুলো দেখে বুঝে যায় যে গিলসুক আর বাকিরা এখানেই রয়েছে। শিওন সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে এখানে আসার জন্য বলে। ওদিকে গিলসুক এখন ইয়ঙ্গাইকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ঠকিয়েছো? গিলসুক আবার ইয়ংকে অনেক মারতে শুরু করে। এরপর সে ছোট একটা ছেলেকে ইয়ঙ্গাই আর ইয়ংকে মেরে ফেলার জন্য বলে, কারণ সে এখনো অপ্রাপ্ত বয়স্ক। এত ছোট বয়সে সে কাউকে মেরে ফেললেও তাকে জেলে যেতে হবে না, কিন্তু সেই ছোট ছেলেটা তাদেরকে মারতে চায় না। গিলসুক এখন সুহো আর বোমসুকের কাছে এসে তাদের ছুরি দিয়ে মারতে চলেছে, কিন্তু তখনই ইয়ং গিলসুককে ধরে মাটিতে ফেলে দেয় আর বলে, আমরা এখন তোমাকে ভয় পাবো না। এরপর ইয়ং গিলসুকের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু গিলসুক ছুরি দিয়ে ইয়ং এর উপর আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। তখন ইয়ঙ্গাইও তার মাথায় কিছু দিয়ে বাড়ি মারে আর ছুরি তুলে গিলসুকের বাকি সাথীদের মারার হুমকি দিতে থাকে। এখানে ইয়ং এবং ইয়ঙ্গাইয়ের বন্ধু তাদের সাহায্য করে, কিন্তু তখনই গিলসুক আবার উঠে ইয়ঙ্গাইয়ের ঘাড় ধরে তাকে মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এখানে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যায় আর শিওন এখানে এসে বলে, পুলিশ এখানে এসে গেছে, তোমরা আর কোথাও পালাতে পারবে না, তারা তোমাদের গাড়ি তল্লাশি করছে, এখন তুমি আর বাঁচতে পারবে না। এটা শুনে গিলসুক ভয় পেয়ে তার লোকজন নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। ওরা যাওয়ার পর শিওন সঙ্গে সঙ্গে সুহো এবং বোমসোকের বাঁধন খুলে দেয়, কিন্তু একটু পর গিলসুক আবার ফিরে আসে, কারণ সে জানতে পেরে গিয়েছে যে পুলিশ আসলে এখানে আসেইনি, ওটা ছিল জাস্ট একটা সাইরেনের শব্দ যেটা শিওনের ফোনের রেকর্ডিং থেকে আসছিল। এরপর গিলসুর লোকেরা তাদের ওপর আক্রমণ শুরু করে। এই তিনজন এখন গিলসুর সাথীদের সঙ্গে লড়াই করে। গিলসু হাতে ছুরি উঠায়। এটা দেখে ইয়ঙ্গি এবং তাদের বন্ধুরা সঙ্গে সঙ্গে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে আসল পুলিশ দেখা দেয়। কিন্তু তারা পুলিশ থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে, কারণ তারা গিলসুকের সঙ্গে মিলে ড্রাগস বিক্রি করত। তখন গিলসুক পুলিশকে চতুরতা দেখিয়ে এখান থেকে পালায়। শিওনও তার পিছন নেয়। অনেক দূর যাওয়ার পর শিওন গিলসুকের কাছে পৌঁছায়। শিওন একটি রাস্তা ঘুরিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু গিলসুক বেশ শক্তিশালী ছিল। সে তার ছুরি দিয়ে আবার শিওনকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সুহো সেখানে চলে আসে আর তারপর শিওন এবং সুহো দুজন মিলে গিলসুকের সঙ্গে লড়াই করে। কিন্তু গিলসুক একাই তাদের দুজনের ওপর বেশ ভারী পড়ছিল। তারপরেও কোনোভাবে শিওন আর সুহো মিলে গিলসুককে মারধর করে তাকে দুর্বল করে দেয়। ওদিকে ইয়ঙ্গিয়া তাদের বন্ধুদের এখান থেকে পালানোর জন্য বলে। তাদেরকে এখান থেকে বের করে দিয়ে সে পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে। এরপর পুলিশ সবাইকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর বোমসোকো সুহো এবং শিওনের ফোন এনে তাদের দেয়, যা লড়াইয়ের সময় সেখানেই পড়েছিল। এরপর শিওন এবং বোমসোককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকা হয়, কিন্তু এখানে বোমসোকের বাবা, যিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, তাদের ফ্যামিলি লয়ার এখানে আসে আর বলে, আমরা বিষয়টা সামলে নিয়েছি আর তোমাদের দুজনের নাম এই কেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাই তোমরা এই কেস সম্পর্কে আর কাউকে কিছু বলবে না। এরপর সে শিওনকে এখান থেকে যেতে বলে। শিওন সেখান থেকে চলে যায়। তারপর বোমসোক সেই লোককে জিজ্ঞাসা করে, আমার বাবার থেকে কি এটা লুকানো হয়েছে? সে লয়ার বলে, আমরা স্যারের থেকে কোনো কথা লুকাতে পারি না। এদিকে শিওন যখন বাইরে আসে তখন তার সাথে দেখা হয় ইয়ং শিওনের সাথে তার সব শত্রুতা শেষ করে কোনো এক সময় একসাথে খাওয়ার জন্য অফার করে। শিওনও এতে রাজি হয়। এদিকে সে লয়ার বোমসোককে নিয়ে গিলসুকের কাছে আসে আর বলে, স্যারের আদেশ, তুমি গিলসুকে নিজে মারো আর তার প্রতিশোধ নাও। কিন্তু বোমসো গিলসুকে মারতে ভয় পায়। ঠিক তখন সেই লোক গিলসুকে মারতে শুরু করে আর বোমসোকেও এই একই ভাবে মারতে বলে, কিন্তু বোমসোক সেটা করতে পারে না। সে রাগে তাকে না মেরে ডাস্টবিনকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এদিকে শিওন ইয়ঙ্গির সঙ্গে সুহোর কাছে আসে, যে হাসপাতালে ভর্তি ছিল, কারণ লড়াইয়ে সবচেয়ে বেশি সুহো আঘাতপ্রাপ্ত হয়েছিল। এখানে এখন ইয়ঙ্গি সুহোর কাছে ক্ষমা চায় আর শিওন ও সুহোকে বলে যে বোমসোকের বাবা একজন রাজনীতিবিদ আর তারা আমাদের নামে কেস থেকে সরিয়ে নিয়েছে, তারা সবকিছু সামলে নিয়েছে। এখানে তিনজন কথা বলতে শুরু করে আর গল্প করতে করতে ইয়ঙ্গাই একসময় তাদের খুব ভালো বন্ধু হয়ে যায়। তারপর শিওন যখন বাসায় যায় তখন সে দেখে তার বাসায় কেউ নেই, তাই সে আবার হাসপাতালে চলে আসে। সাথে সে সুহোর জন্য খাবারও নিয়ে আসে।
শিউন তার জন্য খাবার এনেছে এটা দেখে সুহো বলে, তুমি শিউনই তো, আমার জন্য খাবার নিয়ে এসেছো যে? এটা শুনে শিউন প্রথমবার স্মাইল করে। এরপর আমরা বোমসকের বাবাকে দেখি, যিনি একজন খ্যাতনামা রাজনীতিবিদ, আর তিনি পুরো দেশের সামনে তার ইমেজ অনেক ভালো রাখেন, কিন্তু আসলে তিনি অনেক ডেঞ্জারাস একটা পার্সন। বোমসকের এই কাণ্ডের কারণে তার ইমেজ নষ্ট হতে পারে বলে তিনি বোমসকে গল্ফ ব্যাট দিয়ে প্রচুর পেটান আর বলে, তোমার মতো ছেলেকে আমার দত্তক নেওয়া উচিত হয়নি। তার কথা শুনে বোঝা যায় যে বোমসক তার আসল ছেলে নয়। বোমসকের বাবা সকলের সামনে ভালো দেখানোর জন্য বোমসককে দত্তক নিয়েছিল। এরপর পরের দিন বোমসক যখন স্কুলে পৌঁছায় তখন দেখে যে ফ্রি মানি স্ক্যামারদের ধরানোর জন্য এই 3 জন স্কুলে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে, আর ইয়ংবিনের বন্ধুরাও তাদের দেখে এখন ভয় পায়। পাশাপাশি এই 3 জন খুব ভালো বন্ধু হয়ে যায় আর তারা একে অপরের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। সুহো তখন তাদের সঙ্গে ইয়ংগাইকেও নেওয়ার কথা বলে। তারপর বাড়ি এসে বোমসক তার বাবার ঘড়ি বিক্রি করে পাওয়া টাকার কিছু টাকা বের করে, যা সে এখনো ফেরত দেয়নি। এরপর সে সুহোর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে থাকে, যেখানে সে সুহো, শিউন এবং ইয়ংগাইকে একসাথে দেখে। ইয়ংগাইকে ওদের সাথে দেখে তার কাছে ভালো লাগে না। অন্যদিকে শিউন তার মায়ের সঙ্গে দেখা করতে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু মা ছেলের মধ্যে বেশি একটা টান নেই। শিউনের মা তার মিটিং এর কারণে এখান থেকে দ্রুত চলে যান, ফলে তাদের মধ্যে বেশি কথা হয় না এখানে। পরের সিনে দেখায় বোমসক সুহো এবং ইয়ংগাইয়ের সঙ্গে ঘুরতে যায়। সুহোর জন্মদিন খুব শীঘ্রই আসছে, তারা সুহোর জন্মদিনে কি করবে তার প্ল্যান করছিল। বোমসক তাদের জন্য ড্রিঙ্কস নেয়। শিউনও তখন সেখানে চলে আসে, কিন্তু ইয়ংগাই এখানে থাকার কারণে বোমসক নিজেকে শিউন এবং সুহোদের থেকে আলাদা মনে করতে থাকে। এরপর তারা 3 জন কারাওকে যায়, যেখানে সুহো এবং ইয়ংগাই মিলে আনন্দের সঙ্গে গান গায়। কিন্তু এখানে বোমসকে একটু খুশি দেখাচ্ছিল না, তারা ভালো লাগছিল না বলে সে তাদেরকে ইগনোর করার জন্য আবার ড্রিঙ্কস আনতে চলে যায়। ড্রিঙ্কস আনতে যেয়ে সে তার পুরনো স্কুলের ছেলেদের দেখে, যারা আগে বোমসককে বুলি করত। তারা বোমসককে দেখে তার কাছে আসতে যাচ্ছিল, কিন্তু বোমসক সঙ্গে সঙ্গে তাদের থেকে লুকিয়ে যায়। কিন্তু যখন সে ফিরে আসে দেখে যে ইয়ংগাই তাদের ফোনের কল রিসিভ করে সেই ছেলেগুলোকে জানিয়েছে যে বোমসক এখানে কারাওকেতে আছে। এটা দেখে বোমসক ইয়ংগাইয়ের উপর চিৎকার করতে থাকে, আর তাদের মধ্যে এক প্রকার লড়াই হতেই যাচ্ছিল। কিন্তু একটু পর ইয়ংগাই এখান থেকে চলে যায়। সুহো ইয়ংগাইয়ের পিছনে পিছনে যায়। তখন বোমসকের পুরনো স্কুলের ছেলেরা এখানে এসে বলে, বোমসক তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কিন্তু শিউন তাদেরকে বলে, আমরা এখন এখানে কথা বলছি, তোমরা এখান থেকে চলে যাও। তারা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন স্কুলে যখন কিছু ছাত্র ক্লাসে উচ্চস্বরে কথা বলছিল, তখন বোমসক তাদের উপর চিৎকার করতে থাকে, আর একটি ছেলের হাসিতে বোমসক তাকে মারতে শুরু করে। কিন্তু সুহো এবং শিউন তাকে ধরে এখান থেকে নিয়ে যায়। বোমসক সুহোর থেকেও দূরে চলে যায়। বোমসকের কাছে আবারও সেই পুরনো স্কুলের ছেলেদের কল আসে, যাতে তারা বোমসককে ডেকে আবার বুলি করতে পারে, আর এজন্য বোমসক কারোর কোনো কল ধরতো না। অন্যদিকে আমরা সুহো এবং শিউনকে দেখি, যেখানে সুহো শিউনকে লড়াই করা শেখাচ্ছিল। এরপর তারা 2 জন বোমসকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কারণ বোমসক গত 2 দিন ধরে স্কুলে আসছে না, যার কারণে তাদের টেনশন হতে থাকে। তারা বোমসকের এত বড় বাড়ি দেখে অবাক হয়, আর এখানে তারা বুঝে যে বোমসক রাজনীতিবিদের আসল ছেলে নয়, তাকে শুধু দত্তক নেওয়া হয়েছিল যাতে জনসমক্ষে তার বাবার ভালো একটা ইমেজ তৈরি হয়। এখানে শিউন বোমসককে জিজ্ঞাসা করে, তুমি কি সেই দিন দেখা সেই ছেলেগুলোর কারণে বিরক্ত? এতে বোমসক সব সত্যটা ওদেরকে বলে। সে বলে, তারা আমাকে সবসময় মারতো, আর এই জন্য আমি আমার স্কুলও পরিবর্তন করেছি। কিন্তু তারা আমাকে আবার কল করে ডাকছে, যাতে তারা আমাকে আবার বিরক্ত করতে পারে। এটা শুনে সুহো বোমসককে বলে, তুমি তাদেরকে আবার কল করো তো, এবার তারা তোমার কাছে ক্ষমা চাইবে। এরপর বোমসক, শিউন এবং সুহো এই 3 জন সেই ছেলেদের কাছে আসে, যারা এখনো কারাওকেতে ছিল। এখানে এখন বোমসক সেই ছেলেটিকে যে আগে তাকে বুলি করত তাকে বলে, আমার কাছে মাপ চাও। কিন্তু সেই ছেলে তার কাছে ক্ষমা চাইতে অস্বীকার করে। যখন সুহো গিয়ে তাদেরকে হুমকি দেয়, তখন সেই ছেলে ভয় পেয়ে বোমসকের কাছে ক্ষমা চায়, কিন্তু এতে বোমসকের মন ভরে না। বোমসক এখন সেই ছেলেটিকে মারতে শুরু করে, আর তখন সেই ছেলেও বোমসককে থাপ্পড় মারে, যার কারণে বোমসকের চশমা খুলে পড়ে যায়। বোমসক রেগে গিয়ে সেখানে রাখা মাইক্রোফোন দিয়ে সেই ছেলেটির উপরে আক্রমণ
আক্রমণ করতে যায়, কিন্তু সোহো তাকে থামিয়ে রুমের বাইরে নিয়ে যায়। এরপর শিউন সেই ছেলেদেরকে বলে যে বোমসুকের থেকে দূরে থাকো। এদিকে বোমসুক সুহোর সাথে ঝগড়া করে। সে বলে, সুহো, আমি তোমার দাস নই, তাই আমাকে আদেশ দেওয়া বন্ধ করো আর আমার ঘাড়েও হাত রাখা বন্ধ করো। বোমসুক সুহোর সাথে খুব খারাপ বিহেভ করে সেখান থেকে চলে যায়। শিউন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বোমসুক শিউনের কোনো কথাই শোনে না। সে সামনে যেতে শুরু করে, আর তখন তার পুরনো স্কুলের ছেলেরা তাকে অনুসরণ করে তাকে মারতে আসে। কিন্তু কাকতালীয়ভাবে বোমসুক তখন ইয়ংবিনের বন্ধুদের কাছে পৌঁছে যায়, যারা এখন বোমসুককে তাদের বন্ধু বানায় এবং অন্য ছেলেদের ধরে মারতে শুরু করে আর তাদের কাছ থেকে টাকা পর্যন্ত নিয়ে নেয়। তারপর বোমসুকও তার সমস্ত রাগ এক ছেলের উপর ঝাড়ে। এরপর বোমসুক ইয়ংবিনের বন্ধুদের সঙ্গে ক্লাবে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। বোমসুক তাদেরও নিজের পক্ষ থেকে ড্রিঙ্কস কিনে দেয়, আর এরাও বোমসুকের টাকার জন্য তার বন্ধু হয়ে যায়। বোমসুক এখন ইনস্টাগ্রামে সোহোকে আনফলো করে দেয়। এরপর সে কিছু মেয়েদের কাছে যায় এবং তাদের ড্রিঙ্কস অফার করে আর তাদের সাথে ড্রিঙ্কও করতে শুরু করে। এখন পরের দিন বোমসুক শিউন এবং সুহোকে স্কুলে রেখে ইয়ংবিনের বন্ধুদের কাছে যায় এবং তাদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। শিউন বোমসুকের সঙ্গে কথা বলতে চেয়েছিল যে তোর কি হয়েছে, হঠাৎ করে তুই জংসিন আর তেহুনের এত কাছের হয়ে গেলি কিভাবে। এটার উত্তরে বোমসুক তাকে বলে, এটা তোর জানার দরকার নেই শিউন। বোমসুক এখন সুহোর সাথেও কথা বলে না। শিউন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বোমসুক বলে, সুহো সারাক্ষণ আমাকে আদেশ দেয় আর ও আমাকে নিজের দাস ভাবে। এসব কিছু সুহো পিছন থেকে শুনে ফেলে। এরপর বোমসুক সেখান থেকে চলে যায়। তারপর বোমসুক আবার ইয়ংবিনের সাথে ক্লাবে দেখা করে, যে এখন বোমসুকের সাথে খুব ভালোভাবে কথা বলছে। ইয়ংবিন বোমসুককে তার নতুন বন্ধু ক্যাং এর সাথে পরিচয় করিয়ে দেয়, যে একজন খুব ভালো ফাইটার। এরপর বোমসুক তাদের সবাই সঙ্গে মদ খেতে শুরু করে। একই সময় যখন শিউন তার কোচিং স্কুল থেকে বাড়ি ফিরছিল, সেই সুহোর সাথে দেখা করে, যে তাকে নিজের সাথে ডেলিভারি কাজে নিয়ে যায়। আর তারপর দুজনে বারে বসে কিছুক্ষণ কথা বলে, যেখানে সুহো বলে ওই মেয়ে ইয়ংগাই খুব ভালো কাজ করছে আর তার সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এখানে শিউন বলে, আমার মনে হয় ইয়ংবিনের বন্ধুরা বোমসুকের সুযোগ নিচ্ছে। বোমসুক তাদের সব পার্টির খরচ দিচ্ছে, কিন্তু সুহো এতে শিউনের সঙ্গে একমত হয় না। সে বলে সম্ভবত বোমসুকই তাদের সুযোগ নিচ্ছে, যেমন সে আমাদের সুযোগ নিয়েছিল স্কুলে ফেমাস হওয়ার জন্য। এখন স্কুলে বোমসুকের ইয়ংবিনের বন্ধুদের সাথে আরো ঘনিষ্ঠতা বেড়ে যায় এবং বোমসুক শিউন আর সুহোকে ছেড়ে তাদের সাথে গিয়ে বসে। এটা দেখে শিউন ইয়ংবিনের বন্ধুদের সাথে একা কথা বলে। সে তাদেরকে বলে, বোমসুককে একা ছেড়ে দাও, ওর সুযোগ নিও না। এরপর লাঞ্চ টাইমে সবাই যখন খাবার নেওয়ার জন্য ক্যান্টিনের লাইনে দাঁড়িয়েছিল, তখন ইয়ংবিনের বন্ধুরা লাইন না মেনে সামনে যেতে শুরু করে। এটা দেখে সুহো তাদের বলে লাইনে আসার জন্য। তারা সুহোর সাথে আর কথা না বাড়িয়ে ভয়ে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু বোমসুক নড়ে না। সুহো তাকেও বলে লাইনে গিয়ে দাঁড়াতে, কিন্তু বোমসুক স্পষ্টভাবে তার চোখের দিকে চোখ রেখে বলে তার কথা সে মানবে না। তাই সুহো রেগে বোমসুককে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু শিউনের কারণে তার গায়ে হাত তোলে না, কারণ এই বোমসুকও তাদের একসময় বন্ধু ছিল। পরের সিনে দেখায় বোমসুক ইয়ংবিনকে জিজ্ঞাসা করে কোনো ছেলে আছে কি যে সুহোকে মারধর করে একটা শিক্ষা দিতে পারে। এতে ইয়ংবিন তার সেই ফাইটার বন্ধু ক্যাং এর কথা বলে। তারপর বোমসুক ক্যাং এর সঙ্গে দেখা করে এবং তাকে 1 মিলিয়ন ওয়ান দেওয়ার কথা বলে সুহোকে মারার বিনিময়ে। ক্যাংও সুহোকে মারার জন্য রাজি হয়ে যায়। এরপর ইয়ং এর বন্ধুরা সুহোর ডেলিভারি বাইকের ব্রেকার নষ্ট করে দেয়, যার কারণে সুহোর সাথে একটি দুর্ঘটনা ঘটে। আর এইসব কিছু বোমসুকই করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সুহোর তেমন কোনো আঘাত লাগেনি। তারপরের দিন যখন সে স্কুলে আসে, সে দেখে বোমসুক তার দিকে তাকিয়ে আছে। সুহোর এখন বোমসুকের উপর সন্দেহ হয় যে বোমসুকই হয়তো তার এই হাল করেছে। কয়েকদিন পরে যখন সুহোর জন্মদিন আসে, তখন শিউন আর ইয়ংগাই একসাথে পার্টির জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে বোমসুক ক্যাং ও অন্যদের সাথে দেখা করে। বোমসুক সুহোকে কল করে, কিন্তু সুহো তার কল ধরে না। তাকে কলে না পেয়ে বোমসুক শেষ পর্যন্ত ইয়ংগাইকে মেসেজ করে। বোমসুক ইয়ংগাইকে তার সাথে বাইরে দেখা করতে ডাকে। ইয়ংগাই ভাবে যে বোমসুক হয়তো তাদের সাথে আবার বন্ধুত্ব করতে চায়। এই ভেবে ইয়ংগাই সুহোকে এ ব্যাপারে কিছু বলে না আপাতত। সে বলে আমি বাইরে থেকে কিছু জিনিস আনতে যাচ্ছি। এটা বলে সে বোমসুকের কাছে আসে এবং আগের কারাওকে দিনের জন্য বোমসুকের কাছে ক্ষমা চায়। সে আরো বলে চলো তুমিও আমাদের সাথে পার্টিতে জয়েন করবে, আমি আবার ওদের সাথে তোমার বন্ধুত্ব করিয়ে দেব। কিন্তু বোমসুক সেখানে যেতে রাজি হয় না। তারপর ইয়ংগাই বোমসুকের পেছনে ওই গুন্ডাগুলোকে দেখে।
যা দেখে সে বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল আছে। এদিকে সুহো আর শিউন অনেকক্ষণ ধরে ইয়ংগাইয়ের আসার অপেক্ষা করছিল। সুহোর আর তর্স হচ্ছিল না বলে সে খাবার গরম করতে যায় আর শিউন বসেছিল সোফায়। তখন সুহোর ফোনে একটা মেসেজ আসে যেখানে বোমসক ইয়ংগাইয়ের ছবি পাঠিয়ে সুহোকে থ্রেট দেয় যে তাকে এখানে এসে দেখা করতে হবে। কিন্তু শিউন এই মেসেজ দেখে সবকিছু বুঝে যায়। সে মেসেজগুলো ডিলিট করে দেয় সুহোর ফোন থেকে যাতে সুহো কিছু জানতে না পারে। সে সুহোকে এ ব্যাপারে কিছু না বলে অজুহাত দিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর শিউন সেই একই বিল্ডিং এ বোমসক ও অন্যদের কাছে পৌঁছে যায়, যেখানে সবাই শিউনকে দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে তো সুহোর আসার কথা ছিল। শিউন সঙ্গে সঙ্গে ইয়ংগাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়। ইয়ংবিনও তার দলবল নিয়ে শিউনের পেছনে ধাওয়া করে। তখন শিউন একাই তাদের সবার সাথে লড়াই করে এবং ইয়ংগাই তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে। এখানে শিউনকে একা পেয়ে ইয়ংবিন ও তার সহযোগীরা তাকে প্রবলভাবে আঘাত করে, কিন্তু তারপর সে ফাইটার ক্যাং এখানে আসে আর শিউনের সাথে লড়াই করে। সে তাকে মেরে মাটিতে ফেলে দেয়। এরপর ইয়ংবিন শিউনের উপর প্রতিশোধ নিতে একটি লোহার রড তুলে নিয়ে শিউনকে মারতে যায়। এটা দেখে বোমসক ইয়ংবিনকে এটা না করতে বলে। সে বলে, আমার শত্রুতা শুধু সুহোর সাথে, তাই শিউনকে ছেড়ে দাও। কিন্তু ইয়ংবিন তার কথা শুনে না, তার শত্রুতা তো শিউনের সঙ্গে। সে রড দিয়ে শিউনের হাতে খুব খারাপ ভাবে মারে, যা বোমসক পর্যন্ত দেখতে পারে না। সে এখান থেকে চলে যায়। তারপর ক্যাং তার কাছে এসে বলে, আজকের পেমেন্টটা করে দাও, অন্য একদিন সুহোকে দেখে নিব। এদিকে ইয়ংগাই এখানে পুলিশ নিয়ে আসে। পুলিশ আসা মাত্রই তারা সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। ওদিকে সুহো ইয়ংগাই আর শিওনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার জন্মদিনে কেউই তখন আসছিল না। অপেক্ষা করতে করতে সে একসময় ঘুমিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে শিওনকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। শিওনের সেন্স ফিরে আসলে সে তখন দেখে ইয়ংগাই পুলিশ অফিসারদের বোমসুক এবং বাকিদের সম্পর্কে বলে দিচ্ছিল, কিন্তু শিওন তাকে এটা করতে মানা করে আর সুহোকে এসব বলতে বারণ করে দেয়। এরপরে শিওন বোমসোকে কল করে বলে, বোমসোক এসব বন্ধ করো আর সুহোর থেকে দূরে থাকো। এরপরে আমাদের শিওনের শৈশবের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে শিওনের মা বাবা তার যত্ন নেওয়া নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করছিলেন, যেখান থেকে বোঝা যায় যে তারা ছোটবেলা থেকেই শিওনের দিকে খুব একটা মনোযোগ দেয়নি। বর্তমানে ফিরে আসি। শিওনের বাবা তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, কে তোমাকে মেরেছে? কিন্তু শিওন তাকে মিথ্যা বলে যে সে শুধু সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। পরের সিনে দেখায় শিওনকে মার খাওয়ানোর কারণে বোমসো খুব খারাপ অনুভব করছিল। সে নিজেকে আলমারিতে বন্ধ করে রেখেছিল। এখানে তার বাবার লোক এসে বলে, আমরা পুলিশ স্টেশনে কথা বলেছি, শিওন অভিযোগ করবে না বলেছে, কারণ তুমি তার বন্ধু তাই। তারপর কয়েকদিন পরে সুহো খেয়াল করে যে শিওন এবং বোমসুক দুজনে বহুদিন ধরে স্কুলে আসছে না। সুহো শিওনকে ফোন করে, কিন্তু শিওন ফোন ধরে না, কারণ সে তখনও হাসপাতালে ভর্তি ছিল। এরপর সুহো ইয়ংগাইকেও এ ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ংগাই তাকে কিচ্ছু বলে না। তাই উদ্বিগ্ন হয়ে সুহো জংসিল আর তার বন্ধুকে বলে, বোমসুককে বলো আমার ক্ষতির টাকা দিক। এটা শুনে জংসিল রাজি হয় আর এইভাবে সুহো বুঝে যায় যে বোমসুকে কিছু একটা করেছে। এরপর সুহো ছাদের উপরে এই লোকগুলোকে ঝগড়া নিয়ে কথা বলতে শুনে আর তারপর গিয়ে তাদের মারতে শুরু করে, যার ফলে জংসিল পুরো সত্যিটাই তাকে বলে দেয়। সবকিছু জানার পর সুহো ইয়ংগাইয়ের কাছে আসে এবং জিজ্ঞাসা করে কোন হাসপাতালে শিওন ভর্তি আছে। এটা শুনে ইয়ংগাই বুঝতে পারে যে সুহো এখন সব জেনে গিয়েছে। তাই ইয়ংগাই ও সুহোকে বলে শিওন আজকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তারপর সুহো শিওনের বাড়িতে আসে তার সাথে দেখা করতে। শিওন তখন তার ভাঙা হাত সুহোর থেকে লুকাচ্ছিল আর সুহো এটা লক্ষ্য করে সেদিনের ঘটনার কথা তার সামনে উল্লেখ করে না। এরপর সুহো বলে কাল স্কুলে এসো, এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন সুহোকে তার বন্ধুর প্রতিশোধ নিতে হবে। একই সময় বোমসুকের বাবা আবার তাকে মারে আর বলে সে তাকে বিদেশে পড়তে পাঠাবে। তারপর সে বাঁচুক বা মরুক তাতে তার কিচ্ছু আসে যায় না। এটা শুনে বোমসুকও বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন তার বাবার লোকজন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বোমসুক তখন আর থামে না। তারপর সে দেখে সুহো, জংসিল এবং ইয়ংবিন তাকে অনেকবার কল করেছে। এদিকে সুহো ইয়ংবিনকে মারে আর ওকে বলে বোমসুককে কল করে এখানে ডাকতে। তারপর বোমসুকও সুহোকে কল ব্যাক করে। তখন সুহো তাকে একটি জায়গায় তার সাথে দেখা করতে বলে। সুহোর সাথে কথা বলে কল কাটার পর বোমসুক কাউকেও ফোন করে, তাকে সে নেক্সট মিশনের জন্য প্রস্তুত হতে বলে। অন্যদিকে ইয়ংগাই শিওনকে কল করে বলে যে সুহো এখন সব জেনে গিয়েছে এবং সে আজ কাজেও যায়নি আর সুহো ফোনও ধরছে না এখন।
এটা শুনে শিউন সঙ্গে সঙ্গে সুহোকে খুঁজতে বের হয়। এদিকে সুহো লড়াইয়ের জন্য কাংয়ের জিমে আসে, কিন্তু এখানে এসে সে বোমসুকের সাথে লড়াই করে না। সে বোমসুককে বলে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, আর এখন যেহেতু আমি তোমার কাছে ক্ষমা চেয়েই নিয়েছি, তাই তুমিও শিউন আর ইয়ঙ্গার কাছে গিয়ে ক্ষমা চাইবে। কিন্তু বোমসুক এটা করতে অস্বীকার করে। তখন সুহো রেগে গিয়ে তাকে একটা পাঞ্চ মেরে ফেলে দেয়। তারপর ক্যাং সুহোকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দেয়, আর সুহো তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। প্রথমে সে বাইরে থাকা সবাইকে মেরে একটু ওয়ার্ম আপ করে নেয়। তারপর সে রিং এর ভেতরে গিয়ে কাংয়ের সাথে লড়াই করা শুরু করে। কাং ওই ফাইটিংটা রেকর্ড করছিল। শুরুতে কাং সুহোকে অনেক মারে, কিন্তু সুহো খুব শক্তিশালী ছিল। সে সহজেই কাংকে মারতে শুরু করে, কিন্তু তখন জংসিলের বন্ধু মাঝখানে এসে হাত দিয়ে সুহোকে ফেলে দেয়। এরই সুযোগ নিয়ে কাং ও একের পর এক ঘুষি মারে সুহোকে, যার ফলে একসময় সুহো অজ্ঞান হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে বোমসুক ও সুহোর উপর তার সব রাগ বের করে আর সুহোকে অনেক মারে। এখানে অন্য সবাইও সুহোকে মারতে শুরু করে। তারপর বোমসুকের বাবার লোক এখানে চলে আসে এবং বোমসুককে এখান থেকে নিয়ে যেতে চায়। তখন জংসিল দেখে যে সুহোর শ্বাস বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখে সবাই এখান থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু বোমসুকের বাবার লোক তখন জংসিল আর তার বন্ধুকে আটকে বলে, আমি তোমাদেরকে বাঁচাবো, শুধু এখানেই থাকো। বোমসুকও এখন নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে সুহোকে বলে, সুহো উঠো। বোমসুক এখন সুহোর জন্য কাঁদতে শুরু করে, কিন্তু তার বাবার লোক বোমসুককে এখান থেকে নিয়ে যায় যাতে সে এই কেসের মধ্যে ফেসে না যায়। ওদিকে ইয়ঙ্গাই আর শিউন সুহোকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু সুহোকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। তাদের খুব টেনশন হতে থাকে। এদিকে সুহোরও কোনো রেসপন্স ছিল না। বোমসুকের বাবার লোক পুলিশকে এখানে ডেকে কাং আর জংসিলকে বলে মিথ্যা বলতে, যে তোমরা পুলিশকে বলবে তোমরা সবাই এখানে প্র্যাকটিস করছিলে, আর প্র্যাকটিসের সময় সুহো হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এরপর আমরা আর জানি না, এটাই তারা বলে। তারপর তারা পুলিশকে এই একই স্টেটমেন্ট দেয়, আর এরপর সুহোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে আমরা বোমসুককে দেখি, যেখানে তার বাবা আবারও তাকে মারছে এই সমস্যা তৈরি করার জন্য। কিন্তু বোমসুক তো ওই লোককে বারবার জিজ্ঞাসা করছে যে সুহো কি ঠিক আছে, কিন্তু সে কোনো উত্তর পায় না। তারপরের দিন যখন শিউন স্কুলে যায়, সে দেখে সুহো আজকেও স্কুলে আসেনি, আর আজ ছিল তাদের ফাইনাল এক্সাম। আর তারপর সে যখন তার ফোন ফিরে পায়, শিউন দেখে যে ইয়ঙ্গাই তাকে অনেকবার কল করেছে। শিউন সঙ্গে সঙ্গে কল ব্যাক করে ইয়ঙ্গাইকে জিজ্ঞাসা করে সে কিছু জানতে পেরেছে কিনা। তখন ইয়ঙ্গাই তাকে বলে যে সুহো এখন হসপিটালে আছে, আর হয়তো বোমসুক আর তার বন্ধুরা এইসব করেছে, যারা সুহোর দাদির কাছ থেকে কিছু পেপারে সাইন করিয়ে নিয়েছে, আর তারাই হসপিটালে সুহোর সব বিল দিচ্ছে। এটা জেনে শিউন সঙ্গে সঙ্গে হাসপাতালে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে সুহো এখন কোমায় চলে গিয়েছে। আর এটা দেখে শিউন কাঁদতে শুরু করে। সে খুবই কষ্ট পায়, আর শিউনের সামনে প্রতিজ্ঞা করে যে সে তার এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে সে শাস্তি দিবে। তারপর ইয়ঙ্গাই শিউনকে বলে আবার স্কুলে ফিরে যেতে, কারণ আজ ছিল শিউনের ফাইনাল এক্সাম। কিন্তু এখন শিউনের প্রতিশোধ নেওয়া দরকার ছিল। সে আর স্কুলে যায় না। এদিকে বোমসুকের বাবার লোক বোমসুককে বলে, স্যার বলেছেন সে আজ তোমার সাথে স্কুলে যাবেন, যাতে সে তোমার টিচারদের তোমার ট্রান্সফারের ব্যাপারে বলতে পারেন। কিন্তু বোমসুক তো তাকে ওই একই কথা জিজ্ঞাসা করে, সুহো ঠিক আছে তো? লোকটা বলে, হ্যাঁ সুহো বেঁচে আছে, আর তুমি যদি চাও সে বেঁচে থাকুক তাহলে স্যারের কথা মতো কাজ করো। এদিকে শিওন ইয়ংবিনের নতুন স্কুলে আসে, আর ইয়ংবিনকে খুব খারাপ ভাবে মারে। সে ইয়ংবিনকে জিজ্ঞাসা করে কোথায় সেই ফাইটার ছেলে যে এটা করেছে সুহোর সাথে। শিউন তার কাঁধে একটা কলম ঢুকিয়ে দেয়, আর তারপর ইয়ংবিন সব সত্যিটা শিউনকে বলে দেয় যে এই সব কিছু করেছে বোমসুক। আমি তো তখন সেখানে ছিলামই না, আমি শুধু ভিডিওতে এইসব দেখেছি। ইয়ংবিন শিউনকে সেই ভিডিওটা দেখায় যেখানে বোমসুক সুহোকে মারছে, আর এটা দেখে শিউন ইয়ংবিনকে আরো বেশি মারে। এরপর সে কাংয়ের জিমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ইয়ঙ্গাই বোমসুকের বাবার গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর বোমসুককে বলে যে তুমি এসব করেছো তাই না, সাহস থাকলে আমার সামনে এসো। তখন বোমসুক বাইরে আসে আর ইয়ঙ্গাইকে বলে এইসব কিছু হয়েছে তোমার জন্য, তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে আমাদের বন্ধুত্বটাই নষ্ট হতো না। এটা বলে সে ফিরে যায়। অন্যদিকে শিউন কাংয়ের জিমে আসে, যেখানে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। শিউন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। সে কাংকে খুব খারাপ ভাবে মারে। সে হাতের কাছে যাই পাচ্ছে তাই দিয়ে কাংয়ের উপর অ্যাটাক করছে। তখন কাং তার গলা চেপে ধরলে শিউন সুযোগ বুঝে ডাম্পেল নিয়ে তার পায়ে আঘাত করে। কাং ব্যথায় চিৎকার করে ওঠে,
এদিকে বংশুকের বাবা বংশুককে নিয়ে স্কুলে আসে, যেখানে রাজনীতিবিদ হওয়ার কারণে স্কুলের সবাই তাকে খুব ভালোভাবে স্বাগত জানায়। আর এখানে বংশুকের বাবা জানতে পারে যে স্কুলের শিক্ষকরা এখনো ভাবে যে সুহোর সাথে যা ঘটেছে সেটা শুধু একটা দুর্ঘটনা, তারা বংশুকের সম্পৃক্ততা সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে শিওন এখানে আসে বংশুকের ওপর প্রতিশোধ নিতে। সে জংসিলের বন্ধুর ওপর ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আক্রমণ করে, আর এটা দেখে তার শিক্ষক সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতে যায়। এখানে শিওন জংসিল আর তার বন্ধুকে খুব খারাপ ভাবে এক্সটিংগুইশার দিয়ে মারে। তারপর সে বংশুকের কাছে এসে বলে, আমি তোমাকে বলেছিলাম না এইসব করো না, তাহলে কেন করলে? শিওন তাকে নিচে ফেলে দেয় আর বলে, আমরা তো বন্ধু ছিলাম, তাহলে কেন এটা করলে? এতে বংশুকও কাঁদতে কাঁদতে বলে, শিউন সব দোষ আমার, তাই আমাকে মেরে ফেলো, আমি জানি না আমি কেন এটা করেছি। শিউন তো এখনো বংশুককে তার বন্ধু মনে করে, তাই সে বংশুকের গায়ে হাত তুলতে পারে না। সে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শিক্ষকরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিউন এতটাই রাগে ছিল যে সে জানালায় ঘুষি মেরে সেটা ভেঙে ফেলে আর সবাইকে বলে, তোমরা কি চাও? এরপর কাঁদতে কাঁদতে শিউন আবার হসপিটালে সুহোর কাছে ফিরে আসে, যে তখনও কোমায় ছিল। শিউনও এখানে ঘুমিয়ে পড়ে, আর তারপর সে দেখে সুহোর জ্ঞান ফিরে এসেছে। সুহো শিউনকে বলে যে তুমি সত্যি পুরোপুরি পাগল হয়ে গিয়েছো। শিউন সবকিছুর জন্য সুহোর কাছে ক্ষমা চায়, আর তারপর তারা ঘুম ভাঙলে সে দেখে সুহোর এখনো জ্ঞান ফিরেনি। এটা দেখে শিউন কাঁদতে শুরু করে। এরপর দেখানো হয় যে ওই দিনের পর বংশুক অন্য দেশে পড়তে চলে যায়, আর ইয়ঙ্গায়ও এসব কিছুর জন্য নিজেকে দোষী মনে করে। তাই এরপর থেকে হঠাৎ সে কোথাও হারিয়ে যায়। আর বংশুকের বাবা অনেক চেষ্টা করেও শিউনকে জেলে পাঠাতে ব্যর্থ হয়, কারণ শিউনের কাছে ছিল বংশুকের সেই ভিডিও, যার কারণে সে শুধু তাকে স্কুল থেকে বের করতে পেরেছিল। আর এরপর শিউন ভর্তি হয় নতুন স্কুলে, ইয়নজাং হাই স্কুলে। এখানে আমরা শিউনকে দেখি যে প্রথমবারের মতো তার নতুন স্কুলে যাচ্ছে, আর শিউনের বাবা তাকে বলে, আমি তোমার ওপর গর্বিত, তুমি কোনো ভুল করনি। এরপর শিউন তার নতুন ক্লাসরুমে যায়। ক্লাসে ঢুকতে না ঢুকতে এক ছেলে শিউনের কাছে আসে, যে একদম ইয়ংবিনের মতোই ছিল। সেও এখানে আসে শিউনকে বুলি করতে, আর শিউনও তার লেজেন্ডারি কলম বের করে তার দিকে তাকায়। আর এই সিনের মাধ্যমে এই সিজনটা এখানে শেষ হয়। পরবর্তী সিজন দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।